ম্যানেজার, দারুণ খবর। এই তুই যা গণেশ করে আমি আসতেছি। একটা দারুণ খবর আছে, একটা ফাটাফাটি খবর আছে। সকাল সকাল কি ফাটাফাটি খবর নিয়ে আসতেন আম্বিয়া ভাই? দেখবেন ভাই, ফাটুক আর কাটুক রক্ত যাতে না বাইর হয়, এমনি নানান ঝামেলার মধ্যে বুঝলেন একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আর দৌড় যা, আসলাম একটা দারুণ খবর নিয়ে, একটা ফাটাফাটি খবর নিয়ে। আর আপনি যে লম্বা বক্তৃতা শুরু করলেন, তাতে তো আমার কথা কওয়ানোর একেবারে আগ্রহটাই নষ্ট হয়ে গেল গা। কি যে বলেন, আসেন তো, আসেন বসে বসে চা খান। এই আংটা এক কাপ চা দিয়ে যা দিদি। শোনেন, এত তাড়াতাড়ি উত্তেজনা ঠান্ডা হলে কি নায়ক পার্টি কি চলে? দূর মিয়া, আপনি বাজায় বেরো শিখলো, আর তোর একটা ঘটনা নিয়ে আসলাম, সেদিকে আপনি কোনো আগ্রহই নাই, আর আপনি আসছেন চা আর পানির গল্প শুরু করতে। ও ও ও বলেন বলেন বলেন, তা কি আপনি তো ভাই শুধু খালি ফাটাফাটি খবর, দারুণ খবর এইসব বলতেছেন, তা কি ফাটালেন সেটা বলেন। আপনাদের প্রিন্সেস সুচিত্রার ছবি ছাপা হয়েছে পত্রিকা। অবশ্য আপনাদের দলের কথা কয় নাই, খালি কইছে যাত্রা থেকে চলচ্চিত্র আগমন। ছবিটা সাদা কালো, রঙিন হলে পড়তে ভালো। এর সাথে আমাকে দলের ফাটাফাটির কি দেখলেন আপনি? আমি তো বুঝতে পারছি না। আমি বুঝেছি, আপনি হিংসা করতেছেন। না, ঠিক আছে, না উচিত ছিল অবশ্য প্রিন্সেসে আপনাদের দলের নামটা বলা। তবে এমনও তো হইতে পারে যে উনি বলার সময় বলছে, কিন্তু সাংবাদিকরা ছাপানোর সময় নামটা কাটিং হয়ে গেছে। হতে পারে। এটা কেমন ব্যবহার করতেছেন জবর ভাই? আপনাদের নায়িকার ছবি ছাপা হয়েছে পত্রিকায়, কয়েকটি মিষ্টি টিষ্টি খাওয়াবেন তা না, একটা জন্ডিস মার কাজ শুরু করছে। আরে মিষ্টি তো খাবে না আপনারা, কমিটির মানুষেরা। আমাকে নায়িকার ছবি ছাপা হয়েছে পত্রিকা, সেটা ওই প্রচারের মধ্যে জুড়ে দিলে তো দ্বিগুণ হয়ে যেতে পারে। কি বলে? দারুণ একটা বুদ্ধির কথা কইছেন। তা আপনারা তো দেখা বোকা বোকা লাগে, আপনার কিন্তু মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। যাই মাইকিং পার্টির খবরটা জানে গিয়া, আবার এই সরকার সাহেবরে পত্রিকাটা পৌঁছায় দিতে হবে। যাই তো ভালো কথা, আপনাদের শিল্পীদের সরকার সাহেবের দরবারে পদধূলি দেওয়ার বিষয়ের যে সিদ্ধান্ত, সেটা কিন্তু আপনাদের মালিক কাম নায়ক সাহেব এখন পর্যন্ত জানাইলেন না। বিষয়টা আপনি মনে করা দিয়ে আমাকে আবার সরকার সাহেব যখন তখন জিজ্ঞাসা করতে পারে। মামা, তুমি কি খুব বেশি ব্যস্ত? আমি একটা কথা করতে আসছিলাম। হ্যাঁ, একটা পুরনো পালা পড়ছিলাম, কেদারনাথ। পালাটা খুব ভালো, করতে পারলে খুব জমতো, কিন্তু বর্তমান যে অবস্থা, পালাটা নামানো খুব কঠিন কাজ। পুরনো দিনের সেই বাবুল অপেরা থাকলে, তার জৌলস থাকলে পালাটা নামাতে পারতো ভালো করে। মামা, আমি একটা কথা কইতে আসছিলাম। হ্যাঁ, ও কি বলতে চাচ্ছিস? আচ্ছা, আজকের পালায় তোর পাঠ আছে নাকি? তোর তো নাচের প্রতি বেশি ঝোঁক দেখি। ছোট্ট একটা পাঠ করিস, তাও ডায়লগ খাস। তোর মা এত বড় একজন অভিনেত্রী ছিলেন। চাঁদনি, তুই কি নাইসেই জীবনটা শেষ করবি? না মামা, আমি পাটের কথা কইতে আসি নাই। তাইলে কি কইতে চাস, কর দেখি। পালায় যারা সেট বসানোর কাম করে মামা, তাদের কি পালার লোক ধরা চলে? অবশ্যই, কারণ তারা তো প্রোডাকশন টিমের মানুষ। ধর, যে লোকটা সেট ফিট করে, সে যদি সময় মতো সিংহাসনটা না বসায়, তাহলে সিংহাসনের মানুষটা বসবে কোথায়? সে হোক নবাব সিরাজ না সম্রাট আকবর। তাইলে মামা, আমাদের দলে এই কামটা করে জিতু, সে তাইলে কার আন্ডারের মানুষ? অবশ্যই আমার আন্ডারের মানুষ, প্রোডাকশন টিমের মানুষ।
তবে জিতু বেটা প্রায় উল্টাপাল্টা করে ফেলায়। দেখা যায় যে স্টেজে অভিনয় গিলতেছে, কাজ ফেলাইয়া অভিনয় গিলতেছে। এই যে গত পালায় আনরকলি পালায় সম্রাট আকবর আয়সা স্টেজের মুখে খাড়ায় আছে, আর সে তাজ্জব হয়ে অভিনয় দেখতেছে, অথচ সিংহাসনটা ফিট করার নাম নাই। তাইলে ম্যানেজার তারি দিয়ে দুনিয়ার সব কাম করায় কেন? হ্যাঁ, এইটা অবশ্য অন্যায়। আর দলে থাকলে কাজ করতে হয়, সব ধরনের কাজ করতে হয়, অনেক মানুষ তো। কিন্তু দুনিয়ার সব কাজ করানোটা অবশ্যই অন্যায়। কিন্তু মামা, আপনার এগুলো দেখা দরকার। আপনার অভিনয়ের একজন মানুষকে দিয়ে ম্যানেজার যা খুশি তাই করাইবো, আবার খাওয়া বন্ধ করে শাস্তি দিব। কোষ কি জিতুর খাওয়া বন্ধ করছে ম্যানেজার? কই, জিতু তো আমার কিছু কয়নি। কইব কেমনে? ম্যানেজার তো কই জিতু তার স্টাফ। ও তাই নাকি? তাহলে তো আজকেই ওই ম্যানেজারের সঙ্গে কথা কইতে হয়। হ্যাঁ, আমি তাহলে যাই মামা। এই চাঁদনি, চাঁদনি, শোন শোন শোন। আচ্ছা, জিতুর বিষয়টা নিয়ে তুই অভিযোগ করতেছিস, ব্যাপারটা কি রে? এদিকে দিয়া ওই বেটা আংটার বাচ্চা, এই হ্যাঁ। কথা নাই বার্তা নাই, এগুলো কি ঢুকছিস এখানে? আমি নিজেই তো আংটা, হ্যাঁ? আমার তো বিয়ে হয় না, আবার আংটার অবস্থা কি? ওই বেটা, এই এটা নিয়ে, হ্যাঁ। এই সারা, এই তোরা যেটা বলেছিস সেটার উত্তর দে। ওস্তাদ, উত্তর জানতে হলে আপনি ম্যানেজার স্যারের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। উনি আমার যেভাবে হুকুম করছে আমি সেভাবে কাজ করতেছি। তবে আমি যতটুকু জানি ততটুকু বলতেছি। উনি এখন আমাদের রতন ভাই এখন ডান্স মাস্টার, তার প্রমোশন হয়েছে, তাই তার মর্যাদা অনুযায়ী এখানে থাকার ব্যবস্থা হইল। এই এটা কি মগের মুল্লুক নাকি? ম্যানেজারে যা খুশি তাই শুরু করিছে, শিল্পীদের সাথে গরুর দলালি শুরু করিছে, শিল্পীদের কাটাকাটি করে এখানে রাখবি, যা বাইর কথা তুই। ওস্তাদ, ওস্তাদ আমার মাফ করবেন, আমি আপনার হুকুম পালন করতে পারবো না। আপনার যদি কোনো কথা থাকে ম্যানেজার স্যারের কাছে গিয়ে আপনি কইতে পারেন। এই ডাক্তার ম্যানেজার রে, আজকে দেখাচ্ছি ব্যাটারি আমি। দাদা বদ্দা, বদ্দা, আমার কোনো দোষ নাই। আমি যেখানে ছিলাম সেখানে থাকতে চেয়েছিলাম। আমি তাহলে চলে যাচ্ছি। হ্যাঁ, আন্টা, আমার বিছনা বদ্দানাটা নিয়ে আসো। রতন ভাই ডরেন না তো, যাক না ম্যানেজার স্যারের কাছে, দেই না কি কয়। দাদা, ম্যানেজার মালিক, আজকে সবাই দেখাচ্ছি আমি। খালা বিপদে ভরে গেলাম আর কি। হ্যাঁ, আইন রতন ভাই, আরে আসেন, বসেন, দখলটা বুঝে নেন। ম্যানেজার স্যার আসলে তারপর বুঝে যাবো না। আরে আসেন না, দখলই হলো আসল কথা, আছে না 7 ডিগ্রি আর 1 দখল। আসেন, বসেন। যেরকম একটা কাম করলাম। এই তোরে কে বলেছে যে রতনের বিছনাপত্র এখানে নিয়ে আসতে? আমি তোকে তাই বলেছিলাম? বললেন অবস্থা দেখতেন, আর অমনি তুই বিছনাপত্র নিয়ে এসে একটা ভেজাল করেছিস না? রেজাল্ট কই, সব তো ফিটফাট স্যার। এই ভেজালে তুই কি বুঝিস? হ্যাঁ, তুই কি বুঝিস? এই ঘরের কাউকে জিজ্ঞেস না করে আরেকজনের মালপত্র এনে ঘরে ঢুকেছিস। যাওয়ার হয়েছে, আমি আমার আগের জায়গায় চলে যাচ্ছি। বদ্দা, আপনি অযথা মাথা গরম করবেন না। যে না, ভাবছিলাম আগে পরে তো কামটা আমারই করতে হবে, তাই আগে আগে করতে চেয়েছিলাম। তুই থাম, আর একটাও কথা কবি নি। যা, ওই রতনের বিছনা যেখানে ছিল সুন্দর করে সেখানে দিয়ে যা। হইছে, হাজার হোক রতন একজন শিল্পী মানুষ, সম্মান দিবার নামে তোমরা তারা অনেক হেনস্থা করিস। আর এখন তো রতন গেড়ে জামানা, আমরা না থাকলে দল চলবি, কিন্তু রতন না থাকলে তো উপবাস। বিশ্বাস করবেন বদ্দা, আমি এইসবের কিছুই বলতে পারবো না। যে না না, তোমার দোষ কি? আমার ভাগ্য ভালো, তবু এই ঘরে একজন শিল্পী রাইনে উঠেছে, আংটা জিতু এসে ওঠে নাই। শোভন মেয়ে, আমরা তো সারা জীবন এখানে থাকবো না, একটু ম্যানেজ করে নাও। ভুল যখন একটা হয়েছে, হ্যাঁ ভুল তো তোমরা একের পুরো করেই যাচ্ছ। কি আর করবা, গরুর দালাল হয়েছে, যাত্রা দলের ম্যানেজার। এই আংটা আয়। আচ্ছা।
কিন্তু আমার দল থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছো। কইছি না অত সোজা না। আমি থাকতে তোমার তো ডরের কিছু নাই। অন ড্যান্স পার্টির যুগ। আমি কি ড্যান্সের মানুষ নাকি? তুমি ড্যান্স পার্টির মানুষের মনের মানুষ। এতদিন আপনারা চাঁদ সূর্য দেখেছেন, আকাশের মধ্যে সেই চাঁদ নেমে এসেছে নীলাঞ্জন যাত্রা মঞ্চে। এই চাঁদের বিঘ্নিস চাঁদনির নাচ দেখে আপনারা হয়ে যাবেন দিশেহারা। আর মিস সুচিত্রা, যার অভিনয় দেখে হয়ে যাবেন আপনারা মুগ্ধ, যার ছবি পত্রিকায় ছাপা হয়ে থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখে হয় মুগ্ধ, তার অভিনয় দেখে আপনারা হয়ে যাবেন মুগ্ধ। তাই চলে আসুন আজ যাত্রা মঞ্চে। চল 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 সখী চল আনিতে যাই। মিস চাঁদনির রোশনাই যেভাবে মানুষের হৃদয়ে গাইতে গেছে, তোমার আর কে পায়? আর কারো কথা জানি না, তবে তুমি যে পেয়েছো সেই কথা বলতে পারি। পেয়েছি, কিন্তু শুক্লা পক্ষ শেষে চাঁদের আলো কই পাবো না। তোমার আকাশের এই চাঁদ কোনোদিন ডুববে না। এই মিতের আবার কই গেল? এই সময় মতো তার পাওয়া যায় না। যেমন তুমি তেমন তোমার মিতে, দুইজনেই হলে গিয়ে ভিতর দিই। আমার কথা জানি না, তাই মিতেরে তুমি ভীত করতে পারো না। ভীত হইলে কি গোলাপ ফুল নিয়ে ওই উর্বশী দিদির কাছে আসতে পারতেন? তোমার মিতে হইলে গিয়ে বিশ্বপ্রেমী। এই যে মিস, কি যেন নাম তোমার? নিউ সবুজ অপেরা দলের ডান্সার না তুমি? জি কি যেন নাম তোমার? জি, চাঁদনি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মিস চাঁদনি। যেমন নাম তেমন রূপ তেমন গুণ, সব দিক দিয়ে একেবারে ফার্স্ট ক্লাস। আরে সেদিন তো তোমার নাচ দেখে মনে করো আমি তো প্রায় মুগ্ধ। কিছু টাকা তোমাকে উপহার হিসেবে দিতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাইনি। বলো তো কেন সাহস পাইনি? যে আমাদের মালিক এসব একদম পছন্দ করেন না। দূর যা, হইল না। আরে দারোগা স্বয়ং যদি পুরস্কার দিতে খারায়, মালিকের অপছন্দ করে কোনো উপায় আছে? তাহলে স্যার? আরে যাত্রা প্যান্ডেলে তো শুধু দারোগার দর্শকই থাকে না, সেখানে আরেকখান জিনিস থাকে, সেটা হলো লোকাল সাংবাদিক। ভারী খরচা, চান্স পাইলেই দারোগা পুলিশে বাস দিয়ে দেয়। আসল ঘটনা তো কিছু পাবে না। ধরো তোমার নাচ দেখে মুগ্ধ হয়ে আমি 100 টাকার একটা নোট তোমার শরীরে গেঁথে দিলাম, বাস ওই বেটায় করবে কি, ওই বেটায় উল্টা পাল্টা লিখে তার পত্রিকায় নানান কিছু ছাপিয়ে দেবে। তাই নাকি? সাংঘাতিক। ঠিক বলেছে, সাংঘাতিক। ওরা সাংবাদিক না, সাংঘাতিক। সেবার তোমার মতো এইরকম একটা মেয়ের নাচ দেখে মুগ্ধ হয়ে আমি 100 টাকা পুরস্কার দিয়েছি। বেটারা লিখলো কি? লিখলো দারোগার বেতন কত, সে 100 টাকা উপটোকন দেয়। কি যে সব ঝামেলা গেল না। আচ্ছা, তোমার সাথে ওটি কে? তোমাদের দলেরই কেউ নাকি লোকাল মাস্তান? জি না, ও আমাদের দলের। ভালো বাঁশি বাজায়, গানও গায়। হ্যাঁ হ্যাঁ, বাঁশি যে ভালো বাজায় সে তো রাধিকার সুইটটা দেখেই বোঝা যাইতেছে। তা তোমরা কি হাওয়া খেতে বেরিয়েছ? না মানে এমনি একটু, এখনই ফিরবো। হ্যাঁ হ্যাঁ, খাও, হাওয়া খাও, খুব ভালো করে হাওয়া খাও। তা তোমাদের মালিক সাহেব কি আছে? একটু কথা বলতাম। জি আসেন। আচ্ছা আমি যাই, পরে দেখা হবে। ও হ্যাঁ, ভালো কথা, তোমাদের দলের নায়িকা মিস সুচিত্রা যে এখন শুটিং করতেছে, সেই ছবির প্রোডাকশন ম্যানেজার আমার বাল্যবন্ধু। যদি ইচ্ছে হয় তাহলে ধরো নায়িকার বান্ধবী কিংবা ছোট বোনের পাট ফাট দিয়ে দিতে পারি। ভাইবা দেখো, আসি।
এই জমিতে তুমি কনে গিয়েছিলে? তোমার সারা গ্রাম খুঁজে বেড়ালাম। কি হয়েছে তোমার? এরকম করতেছো কেন? না কিছু না। আচ্ছা মিতে এই যাত্রা প্যান্ডেলের দিকে পুলিশ যাইতে দেখছো নাকি? ও পুলিশ, দেখছি তো। দারোগা আমার ওই চাঁদের আলোর সাথে রসের কথা কয়ে গেল। তাই নাকি? আচ্ছা পুলিশ প্যান্ডেলের ভেতর গেল কেন? ভয় নাই, আপনারে ধরতে আসে নাই। মাঝে মধ্যে যাত্রা পার্টির কাছে দারোগা পুলিশ আসে। মিতার কাছে আপনার কথা অনেক শুনছি, সামনাসামনি কোনোদিন আপনার আমি দেখি নাই। মঞ্চে অনেক দেখছি, এই প্রথম সামনাসামনি দেখার সৌভাগ্য হইল। থাক হইছে, দারোগার মতো আবার কোয়েন না জানো। আপনার মিতার কাছে আপনার গানের কথা অনেক শুনছি। চলেন নদীর পাড়ে চলেন, আপনার গান শুনবো। না না চাঁদনি, আজকে গান শুনে কাম নাই। সে কখন বেরিয়েছি, আজকে থাক। শুরু হলো তোমার ডরে কাঁপাকাঁপি। দুজনেই হচ্ছে ভিতর ডিম। চলেন তুমি তো, আপনার গান শুনবো, চলেন। এই টিটো, শোন শোন শোন। কি রে, তুই বলে আজকাল ম্যানেজারের কাছ থেকে খুব টাকা পয়সা লিচ্ছিস? হ্যাঁ মিশে তো। হ্যাঁ, কি করতেছিস? আবল তাবল খরচ করতেছিস নাই? বাইরে যাওয়ার সময় কি করবো, ঘোরার আন্ডা লিয়ে যাবে নাই? তোর কলে আমি তুলিয়া কাঁচার মায় তো বললু, তো তুললু, জানতে যা। সেই যে একদিন এলেন, তারপর তো আর আসলেন না। আসলাম তো। তাছাড়া ধরেন যে চাকরি করি, ইচ্ছে থাকলেও সবসময় সব কিছু সম্ভব হয় না। তাছাড়া এই জায়গাটা আমাদের থানা থেকে অনেক দূর। একটু মিষ্টি মুখ করুন। না না, রসগোল্লা আমি তো খাবো না, ডায়াবেটিস। স্যার কিছু হবে না স্যার, 13 খাঁটি রসগোল্লা স্যার, ম্যানেজার সাহেব নিজে আনছে স্যার। আচ্ছা ঠিক আছে, তুই এটা নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। 2 কাপ চা পাঠিয়ে দে, একটা চিনি ছাড়া। সিগারেট আনবো স্যার? তা বলুন, সেদিন পালা কেমন লাগলো? দারুণ, আপনাদের ডান্স টিমটা তো দারুণ। তবে অভিনয়টা আমি দেখতে পারিনি, আমার তাড়া ছিল। তবে ভালো, বেশ ভালো, লোকজন বলা বলি করছে। আচ্ছা, আমাদের সুচিত্রা আর কোনো খবর পেয়েছিলেন? না, ওরা তো আর কিছু জানায়নি। হ্যাঁ মানে ওই ফিল্মের লোকজন ব্যস্ত থাকে তো। তো আমার ধরুন তো আবার ওই মোবাইল নেই, মানে ওই নেটওয়ার্কের সমস্যা। তা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধা তেমন আর কি। অসুবিধা হলে আমাকে বলবেন। তাছাড়া প্রতি রাত্রে ফোর্স তো এখানে থাকছে। আচ্ছা ওসি সাহেব, এখানকার সরকার সাহেব কেমন মানুষ? ভালো, খুব ভালো, দিল দরিয়া মানুষ, আমাদের সঙ্গে বেশ ওঠা বসা। তাছাড়া এলাকায় অনেক দান খরচও করছে। কেন, আপনাদের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে নাকি? না না, ঝামেলা কিসে? ওর উদ্যোগেই তো এখানে নাকি থাকা হচ্ছে। কথাটা ঠিক। আজকাল দিনকাল যা পড়েছে, তাতে আমরা তো যাত্রার পারমিশন দেওয়াই বন্ধ করে দিয়েছি। যাত্রার নামে আজকাল যা হচ্ছে চারদিকে, তো সরকার সাহেবের উপরে খুব যোগাযোগ আছে, তিনি সব কিছু ব্যবস্থা করছেন। উপরে বড় চাকরি করতেন তো তিনি। এলাকায় বোধহয় বেশ নামডাক আছে। তা আছে, তবে ভাই আপনাকে একটা কথা বলি, পয়সা থাকলে আজকাল নামডাক হওয়াটা কোনো কঠিন কাজ না। কাস্টমে চাকরি করতো, 2 হাতে টাকা কামিয়েছে, এখানে এসে তার ছিটে ফোটা কিছু দিচ্ছে, মাদ্রাসা দিচ্ছে, মসজিদে দিচ্ছে, স্কুল কলেজ বানিয়ে একেবারে ফেরেশতা বনে গেছে। সেটাই বা আজকাল কজন করে বলুন? আপনার মতো শিল্পীর মুখে এমন কথা শুনবো আশা করিনি। আরে ভাই, এখন মানুষজন ধান্দা ছাড়া কিচ্ছু করে না। কবে শুনবে ওই সরকার সাবি একদিন মন্ত্রী মিনিস্টার হয়ে গেছে, লোকজন ভোটও দেবে। আরে লোকজন তো আর এসব দেখবে না, দেখবে শুধু দারোগা পুলিশের দোষ। অসুবিধা তুমি দাও না ধরা মনো চোরা, ধরা দেওয়া মারে, মন প্রাণ সব সপেছি বন্ধু, মন প্রাণ সব সপেছি বন্ধু, তোমারই চরণে রে বন্ধু, ধরা দাও আমারে।
ও বন্ধু রে, ও পারেতে থাকো রে বন্ধু, মনেরই সুখেতে। আমি একা কান্দি বসে বন্ধু, আমি একা কান্দি বসে বন্ধু, নদীর কিনারে রে বন্ধু, ধরা দাও আমারে। আবার কি তোমার কিছু হারিয়েছে দিদি? না গো, ওই মেকআপের জিনিসপত্র ঠিক করে রাখছি। তোমার কাছে একটু বসি দিদি। বসো বসো, বসতে কে না করেছে, বসো। কি হলো, মনটা এত অস্থির কেন? কি জানি দিদি, আমার যে কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। তোমার সেই ভক্ত নাকি ফুল দিতে এসেছিল? হ্যাঁ দিদি, দেখেন না, সেই ফুল আবার কর্তা আংটাকে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। ভালোই তো, তাতে তোমার এত অস্থির হওয়ার কারণ কি? কর্তা কি মন খারাপ করেছে? বুঝি না, কিছুই বুঝি না দিদি। ওই মানুষটাকে প্যান্ডেলের কোনায় দেখার পর থেকে আমার সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। সে সে কেন আমার পিছু নিয়েছে দিদি? তুমি খামাখা অস্থির হয়েছ। একজন দর্শক যদি তোমার অভিনয় দেখে মুগ্ধ হয়, তাতে তুমি এত অস্থির হবে কেন? দর্শক তো দেবতা, তাকে দেবতার মতো করে জ্ঞান করো, দেখবে সব ঠিক হয়ে গেছে, অভিনয়টাও ভালো হচ্ছে। কিন্তু দেবতা যদি নিজেই পুজো দিতে শুরু করে, তাহলে পূজারী মন অস্থির হবে না? তুমি বলো দিদি। কেউ যদি তোমাকে পুজো দিতে চায়, দেখ না, তোমার কাজটা তুমি করো, তার কাজটা সে করো। এসব নিয়ে বেশি ভাবতে গেলে নিজেই ফাঁদে পড়বে। পাগল, এরকম পাগল সব জায়গাতেই থাকে। এসব নিয়ে ভেবো না, তাতে তাল কাটবে, ছন্দ হারাবে। তাল তো কাটছে দিদি, ছন্দেরও তো পতন হচ্ছে। এত তাড়াতাড়ি ছন্দের পতন হলে দর্শকের হৃদয়ে ছন্দ তুলবে কি করে? চল, রিহার্সাল রুমে চলো, আজ আমি তোমাকে একটা সুন্দর গান শোনাবো। চলো। স্যার, স্যার একটা সিগারেট দেবো? তো তোর হঠাৎ এ কথা মনে হলো কেন? চুপচাপ বসে আছেন তো, তাই ভাবলাম টেনশন করতেছেন। দে একটা। স্যার ধরা দেই? না থাক। আচ্ছা স্যার, একটা কথা বলবো স্যার? স্যার, ঘরের মধ্যে যদি রাবণ পালার বিভীষণ ঢুকে যায়, সে শত্রুটা খুব খারাপ না স্যার? ঘরের মধ্যে তোর শত্রু এলো থেকে? আমার না স্যার, আপনার। আমার? স্যার, ওই বদমাস্টার কথা কইতেছি স্যার। আমগো দলের লেবার জিতু, হ্যালোকে স্যার হেভি খাতির, তুষ্ট বাচ্চা স্যার। আমি যতই প্যান্ডেলের থেকে বাড়ি করে দিই, ও ভিতরে নিয়ে স্যার খাওয়ায় স্যার। আমার মনে হয় কি স্যার, জিতুর জন্যই ও ফুলটা নিয়ে আসতে সাহস পাইছে। তাই না? হ্যাঁ জি স্যার। ধর এটা।
ধর জামাত মাটির প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। মাটির প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। হয় রে অন্ধ দেখিস নে, মাকে তো তোরা পুজিস নে। মাটির প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। মাটির প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা। নাকাম মালিক সাহেব একটু দাঁড়ান, জরুরি কথা আছে। মাটির প্রতিমা পুজিস রে। আমার ম্যানেজারের সঙ্গে কথা বললে হয় না? আমার তখন রিহার্সাল আছে। আপনার সঙ্গে কতক্ষণ লাগবে? ঘটনা তো মনে হয় মেলা দূর করায় গেছে গা। সরকার সাহেবের বৈঠকখানায় যাওয়ার ব্যাপারে তো কোনো সিদ্ধান্ত জানাইলেন না। সরকার সাহেব খুব মাইন্ড করছে। এখন এই দেরি করে যাওয়াটা সমীচীন হবে বলে মনে হয় না। কিন্তু আমাকে তো রিহার্সাল করতে হবে, আমি রিহার্সাল ফেলে যাবো কিভাবে? আরে রাখেন আপনি রিহার্সাল, পালা নামলে না রিহার্সাল দিবা। সরকার সাহেব খুব চেয়েছে আজ রাইতে যদি উর্বশী আর জোস্তারা নিয়ে তারা ঠান্ডা করতে পারেন তবেই তো পালা নামবে। বুঝলেন নাই? এখন বুঝেন কি করবেন? যাত্রার মানুষগুলো কি মনে করে? শিল্পী হিসেবে না হোক, মানুষ হিসেবে আমাদেরকে কোনো মূল্য নেই। মূল্য দিয়েই তো কিনে এনেছে, প্রতি রাতে টাকা দিচ্ছে না। টাকা দিয়ে আমার অভিনয় কিনতে পারে, কিন্তু আমাকে নয়। তারা হয়তো সেভাবেই মনে করছে, টাকা যখন দিয়েছে যেভাবে নাচাবে সেভাবেই তো নাচবো, তাই না? তা তো কম বেশি নাচছি, মঞ্চের উপরে অনেক কিছুই তো তাদের ইচ্ছা মাফিক করছি। অভিনয়, শিল্প এসবের সঙ্গে তো প্রতি রাত্রেই বেইমানি করে যাচ্ছি, কিন্তু স্টেজের বাইরে সবকিছু তাদের মর্জি মাফিক করতে হবে, এটা ঠিক না। তাদের মর্জির দাম যখন দেওয়া শুরু করেছেন, সেটা মঞ্চেই হোক বা মঞ্চের বাইরেই হোক, তাতে তাদের তো কিছু যায় আসে না। এসব কঠিন কথার হিসাব নিকাশ এখন বাদ দিলে হয় না। এখন কি করা যায় সেটা চিন্তা করেন। পালা তো করতে হবে নাকি? পালা চলার জন্য তো একটাই পথ খোলা আছে, তাহলে সরকার সাহেবের বৈঠকখানে গিয়ে তার মেজাজ নরম করতে হবে, এই তো। কালাম ভাই, আপনি এইটা নিয়ে তো কসলাচ্ছেন কেন বুঝি না। আয়োজকদের বৈঠকখানায় গিয়ে একটু চা পান খাওয়া, গান বাজনা করা, এটা তো নতুন কিছু না। কত বড় বড় অধিকারীরাই তো দেখলাম। আমি কোনো বড় অধিকারী নই সবুজ মিয়া, আমি খুব ছোট মানুষ, আমার হিসেবটা আমাকেই করতে দাও। তাহলে আর আমরা খামাখা এখানে বসে আছি। থামো তো সবুর মিয়া, তোমার সব কথাতেই না খোঁচালে ভালো লাগে না, তাই না? আংটা, এই আংটা, জি স্যার। জি স্যার। আচ্ছা কোথায় থাকিস? ডাকলে পাওয়া যায় না? স্যার, কাছে একটা সিগারেট দে। রিহার্সাল রুমে সিগারেট। ও আচ্ছা, কাজ কর, কাদের মাস্টার, মিন্টু মাস্টার, ওদেরকে ডাক, পাঠিয়ে দে। জি স্যার। আসতে। আম্বিয়া ভাই, আপনি একটু সরকার সাহেবকে বুঝিয়ে বলেন,
বুঝতেই তো পারছেন, এখন যদি পালা বন্ধ হয়ে যায় তাহলে একটা ঝামেলা হয়ে যাবি না? আরে ভাই ঝামেলার কি আর শেষ আছে নাকি? আর আপনি আমারও কোনকা সরকার সাহেব বুঝাইতে, আপনি যে আপনার মালিক সাহেব বুঝাইতে পারেন না? আর কি এমন উত্তম কুমার হয়ে গেছে যে আসার পর থেকে আমার সরকার কতবার তার সালাম দিছে, কোনো গ্রাহ্যই করলো না। এটা তো আমি আপনার কথাটা বুঝতে পারছি, তা আমার বুঝতে কোনো লাভ নেই। বুঝতেই তো পারছেন, তারা হচ্ছে শিল্পী মানুষ, ভালো মন্দের হিসেব নিকেশ তাদের কাছে আলাদা। শিল্পী হয়েছে তাতে কি হয়েছে? তার কি এমন শিল্পী সে? আমার সরকার যদি চায় 7 দিনের মধ্যে ঢাকা শহরে রেডিও টেলিভিশন সিনেমার দিকে শিল্পী আইনা নীলানগঞ্জ গ্রামে একটা কনসেপ্টের ভাষা দিতে পারে, জানেন? সে কথা তো আর অস্বীকার করছি না আম্বিয়া ভাই, আপনারাই হচ্ছেন আমাদের পৃষ্ঠপোষক। আপনারা আছেন বলেই না আমরা যাত্রা পালা করে যাচ্ছি, আমাদের মতো শিল্পীকে রুটি রুজির ব্যবস্থা হচ্ছে। কথাটা তো আপনার নায়ক কাম মালিক বুঝে না। একটা যাত্রা প্যান্ডেল অ্যারেঞ্জমেন্ট করতে কত ঝামেলা করতে হয়, কত থানা, কত প্রশাসন, এগুলো সামলা কেনা ওই সরকার, বুঝছেন? সে তো সবই আমি বুঝতে পারি, এখন যা হবার তা তো হয়ে গেছে, এখন আপনি একটা ব্যবস্থা করে দিন আম্বিয়া ভাই। আমার ব্যবস্থা করার আর অবস্থা নাই রে ভাই, হাতে ক্ষমতা যতক্ষণ আসলে ততক্ষণ করছি। আপনি মেয়ে সুচিত্রা সারা দল নিয়ে আসছেন, ওটা পর্যন্ত ম্যানেজ করছি, সরকার সব মেনে নিছে। আর কত স্যাক্রিফাইস করতে বলে? আপনি সুচিত্রা আমরা বাদ দিয়ে আসিনি, বুঝতে পেরেছেন? সে যে কোনো সময় চলে আসবি। আর আসছে, আপনি যে মোবাইল নাম্বারটা দিছিলেন ওটা পর্যন্ত ধরে না, বন্ধ করে রাখছে। আপনি জানছেন আপনি নায়ক কাম মালিকের যে সিদ্ধান্তটা দিগান গে, আমার বসে থাকার টাইম নাই, যান। কি লো? আরে খামনি যান। কাদের ভাই আপনি বলুন এখন আমাদের কি করা উচিত? আমি আর কি কম, আমার নাচ যেমন চলে না তেমনি আমার বুদ্ধিও অচল হয়ে গেছে ভাই। কাদের ভাই এখন অভিমানের সময় না, আপনি আমাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। তুমি যদি মনে করো আমি গেলে কাম হবো, তাহলে আমি যাই তাদের সঙ্গে কথা বলি, কিন্তু আমার মনে হয় না যে তাতে কোনো কাম হবে। প্রথমে যখন ডাকছিল তখনই তো যাওয়া উচিত ছিল। হ্যাঁ আমিও তো তাই কই, ওই যে কথা আছে না, সাগরে পেতেছ সজ্জা শিশিরে। এক সবর। হ্যাঁ, নায়ক পার্টি লিডারদের সঙ্গে বৈঠকখানে বসে চা নাস্তা কোনোদিন খাইনি এমন তো না, কিন্তু এখানে সরকার সাহেবের দাওয়াতের আকার ইঙ্গিতটা প্রথম থেকে আমার অসম্মানজনক মনে হয়েছে। সম্মানের কথা ধরলে তো অনেক কিছু এসে পড়ে, সেই হিসাব না হয় পরেই করা যাবে না। তখন এতগুলা মানুষের দায়িত্ব যখন তোমার কাঁধে, তখন হিসাব নিকাশে অনেক কিছু ছাড় দিতে শিখতে হইব কর্তা। আপনি এ কথা বলছেন কাদের ভাই, তাহলে যখন আপনাকে আমি ডান্সের স্টাইল চেঞ্জ করতে বললাম তখন রাজি হলেন না কেন? আমি তো শিল্পী, আমার ভালো মন্দ তো কোনো কিছু ঠিকই থাকে নাই, পালা তো চলতেছে। কিন্তু তুমি তো খালি শিল্পী না, তুমি মালিক। কথা কি সিদ্ধান্ত নিয়েছে? গোলাম আম্বিয়া থেকে নাসর বান্দা, ও তো সিদ্ধান্ত ছাড়া জাতি চাচ্ছে না। কি সিদ্ধান্ত জানতে চাই? কি সিদ্ধান্ত জানতে চাই? আমরা কি ওর বাড়ির চাকর? ওকে আমাদেরকে কিনে নিয়েছে? যাও সরকার সাহেবকে কি বলো আমার দলের কেউই তার বাড়ি বৈঠকখানে যাবে না। তাহলে পালার কি হবে? বন্ধ করলে করুক, দাঁটি মোচকা গুটিয়ে নিয়ে চলে যাব। দল তো শুধু এখানকার সরকার সাহেবের ভরসায় গড়িনি। আম্বেকে বলো যে তারাই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের জানিয়ে দিল। তারাও জব্বর মেনেছে। আম্বিয়াকে গিয়ে বলো সরকার সাহেবকে জানান দিক আমি তার সাথে দেখা করতে আসছি।
পালা বন্ধ হবে না, পালা হবে। আমি আর কতকাল অপেক্ষা করব? বলে দাও বিধাতা, যার কাছে আমি আমার প্রাণ সঁপেছি সে কি এত নিষ্ঠুর নির্দয়? কোথায় কোথায় তুমি? এ বিরহ যে আমি আর সইতে পারছি না, পারছি না। আর কতকাল, আর কতদিন আমি তোমার আশায় আর কতকাল, আর কতদিন আমি তোমার পেয়েছি তোমাকে সুন্দরী। ভেবেছো তুমি আমাকে ছলনা করে দূরে সরিয়ে রাখবে? না না না, আমার বুকের ভিতরে তুমি যে অগ্নি প্রজ্বলিত করেছো তা নিভিয়ে দাও। আমার বুকের ভিতরে এসো, এসো 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 আমার বুকে এসো। বুঝবে রে ভুল, বুঝবে রে বুঝবি রে ভুল, বুঝবি বুঝবি রে ভুল, বুঝবি রে ভুল, বুঝবি রে ভুল, সিমেন্টটা কখন দিবাই? পালা জমে গেছে, দেখতে পাচ্ছেন না? দর্শক সব মন্ত্রমুগ্ধের মতো হয়ে শুনছে। ডান্সের দরকার থাকে না, করতেছিলাম আর কি। ধরেন গে যত মিঠা তত গুণা, তাই করতেছিলাম। ঠিক আছে, দেখবেন। চলো চলো আমার সাথে চলো। আংটা স্যার 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 ডাকছেন? একটা সিগারেট দে। সিগারেট এই নেন স্যার, স্যার নেন। ধরিয়ে দিয়ে যা। ধরে দেব স্যার, এই নেন স্যার। আগুনটা নিভিয়ে দিয়ে যা। এই যে মিস্টার ভিলেন, সাবধানে তল ধরো। আজ জ্যোৎস্না রানী স্টেজে যে নাম ফাটাচ্ছে, তাতে সত্যি সত্যি না তোমার কল্লা ফেটে যায়। সৌর ভাই, একটু মনোসংযোগ করতেছিলাম। আরে রাখো মিয়া, করো তো ভিলেনের পাঠ, এতে আবার সংযোগের কি আছে? স্টেজে গিয়ে লম্ফ ঝম্প আর চিৎকার করে ডায়লগ দিতে পারলেই তো আত্মালি। সৌর ভাই, আপনি অনেক বড় শিল্পী, তাই আপনার কাছে বিষয়টা তো খুবই সহজ, কিন্তু আমার কাছে তা না। তাছাড়া গুরুর তেমন শিক্ষাও পাইনি। কথা কলি খালি গুরু দাও, তোমার ভালো জন্যই করছিলাম।
জ্যোৎস্না রানীর সরকার বাড়ির বৈঠকখানা থেকে ফিরে এসে মনে হচ্ছে যে স্টেজে তো নামে নাই, যুদ্ধ করতে নামিছে। অভিনয়টা একটু হিসাব মতো করো। উনি অনেক বড় শিল্পী। এই যে নাও গরম গরম জিলাপি খাও। তুমি না আসলে একটা পাগল। এমনই যদি ড্যান্স দিয়ে দে, এটা কি জিলাপি খাওয়ার একটা সময় হইলো? আরে ড্যান্স দিব না, পালা জমে গেছে না, দিলে শেষ অঙ্কে দিতে পারে। খাও না, খাও। তুমি একটা খাও। আরে আমি দোকানে গিয়ে খাইছি। খাও না। না খাও না, তুমি খাও। সব আমারে দিতেছো কেন? আরে খাও, তুমি খাইয়া যদি বাঁচে তাহলে চাঁদনি আর মনীষারে দিও। খাও। খাও না একটা খাও। আমি খাবো না, তুমি খাও না। আমি দিই। সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? কড়া কড়া জিলাপি একদম ভাজা, খান। খাও, তোমরাই খাও, আমার আর ঘুষ দিতে হবে না। তা দলটারে তো একেবারে প্রেম কারণ বানা ফেলাইছিস, চারদিক খালি কপত কপতি। আসলে স্যার আপনি যা মনে করছেন তেমন কিছু না। না না, আমি আর কি মনে করবো রে? হ্যাঁ, আমরা আবার মানুষ নাকি? আমরা তো বাসের মধ্যে কারো সিটের পাশে বসলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। তেমন তো আন্ধারের মধ্যে সবার চরিত্রই বোঝা যেতেছে। মুখটা সামলে কথাবার্তা কইন কইলাম, নইলে কিন্তু খারাপ হয়ে যাইব। চুপ থাক, সোজা করে দাবি না, হাতে না তো ধরা পেরে আমার গলা উঁচা করে কথা কইস না, লজ্জা করে না? কে লজ্জা? হ্যাঁ কে লজ্জা? লজ্জা করে না তো? দাঁড়া, আমি তো দেখাচ্ছি, আমি তো দেখাচ্ছি তোকে। হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে আমি জানি তো সব। তাহলে ভালোই আছিস?